হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিআরকে হিস্ট্রি এক্সপ্লোর। আমি তারা রানী আজ আলোচনা করব ক্লাস 6-এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে সেকেন্ড ক্লাস নিয়ে। এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে ইতিহাস আর ভূগোল এবং ভারতীয় উপমহাদেশের ভূগোল ইতিহাস এবং তার মধ্যে টুকরো কথা আর্যাবত এবং দাক্ষিণাত্য এবং পুরনো দিনের হিসেব নিকেশ, সেখানে টুকরো কথা থাকবে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস নিয়ে। তাহলে চলো আলোচনা করা যাক ইতিহাস আর ভূগোল। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটি আমাদের একটি ইতিহাস ক্লাস। তাহলে আমরা এখানে ভূগোল কেন পড়বো? তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে ভূগোল কেন পড়বো। আমাদের ইতিহাস পড়তে গেলে অবশ্যই আমাদের ভূগোলটা জানতে হবে, কেননা ইতিহাসের সাথে সাথে ভূগোলটা না জানলে আমরা ইতিহাসটা ভালোভাবে বুঝতে পারবো না। যেরকম এর আগের দিনে আমরা ক্লাসে বুঝেছিলাম যে কেন এবং কোথায়, এই দুটো কোশ্চেনের অ্যান্সার যখন আমরা খুঁজতে যাব তখন আমাদের ভূগোলের প্রয়োজন হবে। যেরকম হচ্ছে কোনো জায়গায় কি ঘটেছে, কেন ঘটেছে এবং কোথায় ঘটেছে, এই কোথায় অ্যান্সারটা যখন আমরা খুঁজতে যাব তখন আমাদের ভূগোলের প্রয়োজন হবে বা ভৌগোলিক যে দিক সেটার আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা দেখতে পারি, যেরকম দেখতে পারি যে রাজস্থান একটা মরুভূমি এলাকা। তোমরা বুঝতে পারছো রাজস্থানে বালির পরিমাণ বেশি, এবং তাহলে সেখানে যাতায়াতের জন্য মানুষ কি ব্যবহার করে বলতে পারবে? সেখানে যাতায়াতের জন্য মানুষ ব্যবহার করে উট। আর কোনো নদীর পাশে যদি মানুষ থাকে তাহলে তারা কি উট ব্যবহার করবে? নিশ্চয়ই ব্যবহার করবে না। তারা ব্যবহার করবে নৌকা বা জলযান বা জলে যেই সব যানগুলো চলে সেগুলো। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা মরুভূমি এলাকায় যখন যাতায়াত করবে তখন প্রয়োজন হবে উটের, কিন্তু যখন একটা নদীর পাশে মানুষ যাতায়াত করবে তখন তাদের প্রয়োজন হবে নৌকার। তাহলে দুটার পরিবেশ এবং দুটার যাতায়াতের যে ইতিহাস সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তাহলে এই জন্য আমাদের কি দরকার? ভূগোলটা অবশ্যই জানা দরকার, যে কোথাকার পরিবেশ কেমন, কোথাকার খাওয়া দাওয়া কেমন, কোথাকার পোশাক আশাক, এভাবে আমরা জানতে পারবো কোথাকার ইতিহাস এবং কিভাবে চেঞ্জ হয়। পরিবেশ অনুযায়ী এবং ভৌগোলিক মানচিত্র অনুযায়ী আমাদের ইতিহাস চেঞ্জ হতে থাকে। তাই আমাদের অবশ্যই ভূগোল, ইতিহাসের সাথে সাথে ভূগোলটাও দরকার। তারপরে চলে আসো ভারতীয় উপমহাদেশের ভূগোল ইতিহাস। তাহলে প্রথম পয়েন্টটাতেই আমরা দেখতে পাচ্ছি ভারতীয় উপমহাদেশ। ভারতীয় মানে আমরা ভারতীয়, কিন্তু উপমহাদেশ কি এটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ উপমহাদেশ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে বুঝতে পারবো না যে উপমহাদেশের ভূগোল ইতিহাস আবার কি। তাহলে উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতো বড় দেশ। সেখানে নানা রকমের পরিবেশ, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, বনভূমি সব আছে। সেখানে নানা রকমের মানুষ বাস করে, তাদের ঘর বাড়ি নানা রকমের হয়, তারা নানা রকমের পোশাক পরে, নানা রকমের খাবার দাবার খায়। তাহলে এই পুরোটাকে বলা হয় উপমহাদেশ। কিন্তু এখানে আছে ভারতীয় উপমহাদেশ। তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশ বলতে কি বুঝি সেটা অবশ্যই জানতে হবে। তাহলে ভারতীয় উপমহাদেশ বলতে বুঝি প্রাচীন ভারত গড়ে উঠেছিল একটি বিরাট এলাকা নিয়ে। সেখানে পরিবেশ ও মানুষ ছিল নানা রকমের, তাই এই বিরাট এলাকাকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হয়। যেরকম আমরা একটা ছোটবেলায় পড়েছি যে নানা দেশ, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। তাহলে আমাদের ভারত যে আছে, ভারতের নানা ধর্ম বর্ণ সব মিলে একসাথে থাকে, তাই এটাকে পুরোটাকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। এবং ভারতীয় উপমহাদেশ বলার মধ্যে শুধু আমরা এখন যে ম্যাপটা দেখি তা কিন্তু নয়। আগে আফগানিস্তান, পাকিস্তান, আরও না অনেক মায়ানমার, এগুলো সবগুলো কিন্তু আমাদের ভারতের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে যে ম্যাপটা দেখি সেরকম কিন্তু ছিল না। তাহলে পুরোটাকে আমরা বলবো কি ভারতীয় উপমহাদেশ। এবার ভারতবর্ষ, তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে তাহলে ভারতবর্ষ নামটি আমরা কোথা থেকে পাই? পৌরাণিক ঐতিহাসিক থেকে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে ভরত নামে একজন মুনি ছিল, তার নাম অনুসারে ভারতবর্ষ নামটি হয়েছে। ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে আর্যাবর্ত আর একটি হচ্ছে দাক্ষিণাত্য। যেরকম আর্যাবর্ত কোনটিকে বোঝায়? ভারতবর্ষের মাঝখানে অবস্থিত ছিল বিন্ধ্য পর্বত, এবং এটি দুটি অংশে ভাগ করেছে, একটা হচ্ছে আর্যাবর্ত আর একটি হচ্ছে দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে আমরা কি বলবো? আর্যাবত। ভারতবর্ষের এই উত্তর অংশে সাধারণভাবে আর্যরা বসবাস করতো বলে এই অঞ্চলকে আমরা কি বলবো? আর্যাবত বলবো। তাহলে আর্যাবত কাকে বলবো? বিন্ধ্য পর্বতের উত্তর অংশে আর্যাবতরা বসবাস করতো বা আর্য জাতিরা বসবাস করতো বলে এদেরকে আর্যাবর্ত বলা হয়। আর দাক্ষিণাত্য, বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে দাক্ষিণাত্য বলা হয়। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছিল দাক্ষিণাত্যের অংশ। বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে দাক্ষিণাত্য বলা হয়, আর বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছিল দাক্ষিণাত্যের অংশ।
এই অঞ্চলে দ্রাবিড় জাতির বসবাস ছিল। কোন জাতির? দ্রাবিড় জাতির বসবাস ছিল। আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। দাক্ষিণাত্যে ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হয়, আবার কাবেরী নদীর দক্ষিণ অংশকে দ্রাবিড় দেশও বলা হয়। তাহলে দ্রাবিড় দেশ কাকে বলা হয়? কাবেরী নদীর দক্ষিণ অংশকে কি বলা হয়? দ্রাবিড় দেশ। এটা ভালো করে মনে রাখবে যে দ্রাবিড় দেশ কাকে বলা হয়? কাবেরী নদীর দক্ষিণ অংশকে দ্রাবিড় দেশ বলা হয়। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে ভারতকে তখনকার দিনে দুটি ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে আর্যাবর্ত আর একটি হচ্ছে দাক্ষিণাত্য। দুটিকে মিডিলে ভাগ করেছে কে? বিন্ধ্য পর্বত। এটি মনে রাখবে। তারপরে চলে আসো পুরনো দিনের হিসেব নিকেশ। তাহলে আমরা পুরনো দিনের হিসেব নিকেশ মানে বর্তমানে আমরা যদি কোনো কাজ করি তাহলে আমরা ডেট, টাইম, সময় সব কিছু লিখে রাখতে পারবো, কিন্তু অনেক অনেক দিন আগে তখনকার মানুষ এত সভ্য ছিল না, বা এরকমভাবে কোনো বই ছিল না, বা মানুষ টাইম, ডেট, সাল কিছু লিখে রাখবে এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। তাহলে তখনকার ইতিহাস আমরা কি করে জানতে পারবো? তখনকার ইতিহাস আমরা তাদের যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো যে আছে, মাটি খুঁড়ে পাওয়া গেছে বা নানা রকম জিনিস থেকে পাওয়া গেছে, সেগুলো থেকে আনুমানিক করে একটা বছর বা একটা হচ্ছে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি। যেরকম এখানে দেওয়া আছে যে যুগ বলতে কি বুঝবো আমরা? যুগ বলতে কি বুঝবো? তাহলে এখান থেকে বুঝে যুগ মানে সাধারণভাবে সুদীর্ঘ একটা সময়কে যুগ বলা হয়, মানে অনেক বছরকে বলা হয়, অনেক 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 বছরকে যুগ বলা হয়। এই সময় কখনো কয়েকশো বছর, কখনো কয়েক হাজার বছর, কখনো লক্ষ বছর, কখনো কোটি বছরকে বোঝানো হয়। এটিকে আমরাকে যুগ বলবো। এবার যুগের মধ্যে আবার তারতম্য আছে, যেরকম হচ্ছে বরফের যুগ বা তুষার যুগ বা আইস এজ। একসময় সারা পৃথিবী বরফে ঢাকা ছিল। হাজার হাজার বছরে এই সময়ে বরফের যুগ বা তুষার যুগ বলা হয়, মানে পুরো পৃথিবী বরফে ঢাকা ছিল, সেই সময়টাকে আমরা বলবো আইস এজ। তারপরে চলে আসলো পাথরের যুগ, মানে যখন মানুষ পাথরের ব্যবহার ধীরে ধীরে শিখলো তখন সেটাকে আমরা পাথরের যুগ বলবো। যে সময়ে মানুষ পাথরের অস্ত্রশস্ত্র জিনিসপত্র ব্যবহার করতে শিখলো এবং ব্যবহার করলো, সেই সময়কে বলা হয় পাথরের যুগ। তারপর চলে আসবে ধাতুর যুগ। মানুষ যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে এবং উন্নত জিনিস আবিষ্কার করছে এবং শিখছে, সেই হিসাবে আমরা ঐতিহাসিকরা সেই হিসাবে একটা তারতম্য করে যুগগুলোকে ভাগ করেছে। কিন্তু এটা একটা মানে লাইন কাটা যাবে না যে এটা পাথরের যুগ, এখান থেকে শুরু হবে ধাতুর যুগ। এটা একটা আনুমানিকভাবে ধরা হয়েছে। ধাতুর যুগ, যে সময় মানুষ ধাতুর ব্যবহার শিখলো সেই সময়কে ধাতুর যুগ বলা হয়। তাহলে প্রথম আমরা কোন ধাতুর ব্যবহার শিখেছিলাম? সেটি হচ্ছে তামা। তারপরে ধীরে ধীরে মানুষ ব্রোঞ্জ, লোহা, এভাবে আস্তে আস্তে করে আরও নানা রকম ধাতুর ব্যবহার শিখেছে, কিন্তু প্রথম যে ধাতুটি ব্যবহার শিখেছে সেটি হচ্ছে কি? তামা। তারপরে চলে আসো তামার যুগ। মানুষ যখন তামার ব্যবহার শিখলো সেই সময়কে তামার যুগ বলা হয়। তারপর তামা ব্রোঞ্জের যুগ, মানে তামা ও ব্রোঞ্জ একসাথে, এগুলোকে তামা ব্রোঞ্জের যুগ বলা হয়। তারপরে যখন মানুষ লোহার ব্যবহার শিখলো সেই যুগকে বলা হয় লোহার যুগ বা লৌহ যুগ। তাহলে এভাবে আমরা যুগকে হিসাব করতে থাকি। যেরকম এখানে দেওয়া আছে যে প্রথম যাত্রী ট্রেন কবে শুরু হয়? সবাই বলতে পারবে 1853 সালে 16 এপ্রিল। এটা একটা টাইম লাইন বা এটা একটা টাইম দেওয়া আছে যে এই সময়ে হয়েছিল। কিন্তু যখন আমরা প্রাচীনকালের কোনো কিছু পড়তে যাব তখন কিন্তু আমরা কোনো কিছু সাল বা টাইম দেখতে পাবো না, কারণ তখনকার এগুলো একটা আনুমানিকভাবে ধরা হয়। মানে কোনো পুরনো দিনের ঘটনাকে যখন আমরা বলতে যাই তখন আমরা সেটাকে আনুমানিক বলবো, কারণ সেটার যেহেতু টাইম আমরা সঠিকভাবে জানি না, তাহলে সেটাকে আমরা কি বলবো? আনুমানিক হিসেবে ধরবো। তারপরে এখানে চলে আসো টুকরো কথায়, প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ইতিহাস। মানে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ইতিহাস। এখানে ঐতিহাসিকরা এটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রায় ইতিহাস, প্রায় বা প্রাক ইতিহাস। প্রাক ইতিহাস কথাটার মধ্যে বুঝতে হচ্ছে প্রাক ইতিহাস মানে মানুষ যখন ঘরবাড়ি বানিয়ে বসবাস শুরু করলো, কিন্তু তখন তারা লিখতে জানতো না, শুধুমাত্র কেবলমাত্র ঘর বাড়ি বানিয়ে বসবাস শুরু করেছে, লিখতে জানতো না, পড়তে জানতো না। কিন্তু সেই সময়ের মানুষের যে ব্যবহার করা জিনিসপত্র, সেই সময়ের যে ব্যবহার করা মাটির পাত্র, আরও নানা রকম জিনিস থেকে যে আমরা ইতিহাসগুলো জানতে পারি এবং কোনো লিখিত বিবরণ পাই না, সেই সময়টাকে আমরা বলবো প্রাক ঐতিহাসিক যুগ। আর যে সময় মানুষ প্রাক ঐতিহাসিক যুগের পর এক সময় মানুষ লিখতে শিখলো, মানে মানুষ যা হলো লিখতে শিখলো, কিন্তু সেই সময়কার লেখা এখনও পর্যন্ত আমরা কেউ পড়তে পারিনি বা এখনও পর্যন্ত কেউ পাঠোদ্ধার করতে পারেনি। সেই সময়টাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়, কেননা এই সময় মানুষ লিখতে তো শিখেছে কিন্তু সেই লেখা আমরা আজও পর্যন্ত কেউ পড়তে পারিনি, এই জন্য এটাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আর ঐতিহাসিক যুগ, এ সময় মানুষ লিখতেও শিখেছে এবং সেই লেখা আমরা পাঠোদ্ধারও করেছি বা পড়তেও পেরেছি, এবং তা থেকে আমরা ইতিহাস জানতে পেরেছি এবং পড়ছি, যা ইতিহাস আমরা জানছি সেগুলো আমাদের সেই ঐতিহাসিক যুগেরই উপাদান। তাহলে সেটাকে বলা হয় ঐতিহাসিক যুগ। তাহলে প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ইতিহাস,
ইতিহাস বা ঐতিহাসিক যুগ, এই তিনটির তারতম্য বোঝার জন্য প্রথমে তোমাদের পড়তে হবে প্রাগৈতিহাসিক, যেখানে মানুষ লিখতে পড়তে কিছুই জানতো না। প্রাগৈতিহাসিক যুগ, যেখানে মানুষ লিখতে পারতো কিন্তু সেখানে আমরা সেটাকে পড়তে পারছি না, যেরকম হচ্ছে সিন্ধু সভ্যতা বা সিন্ধুলিপি আজও পর্যন্ত কেউ পাঠোদ্ধার করতে পারেনি বা কেউ পড়তে পারেনি, যে এখানে কী লেখা আছে, অ্যাকচুয়াল কী মানে লেখা আছে সেটা আজ পর্যন্ত কেউ পারেনি। এটা হচ্ছে প্রায় ইতিহাস। তাহলে সিন্ধু সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগে বলা হয়। তারপরে ইতিহাস মানে মানুষ লিখতেও পেরেছে, আমরা পড়তেও পেরেছি এবং আমরাও সেটাকে পড়তে পেরেছি, তাহলে এটাকে বলা হয় ইতিহাসের যুগ। তাহলে এখান থেকে বুঝতে পারলে এটি একটি গুরুত্বপূর্ণ এটি ইতিহাসের জন্য, যে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো, এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে।